ওকে, সো তাহলে মোরলেস সবাই চলে আসছি আমরা। সো আজকে এইটার শুধু আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসটা করব, যে বেসিক্যালি যে ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে আমরা কি কি এক্সপেক্ট করতেছি, আমরা কোন কোন নতুন জিনিসগুলো শিখবো। হ্যাঁ, অনেকগুলো আমাদের নতুন জিনিস আসবে ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের মধ্যে, যেগুলো তোমরা ও লেভেলসেও পড়ো নাই, এএস এও পড়ো নাই, এরকম টাইপের। ফার্স্ট অফ অল, তোমার ইলেকট্রিক ফিল্ড, দেখছো রায়েলকে সবাই পছন্দ করে, লাইটও বন্ধ হয়ে যায়। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। যে ফার্স্ট অফ অল ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কি জিনিস কেউ বলতে পারবে আমাকে? হোয়াট ইজ এন ইলেকট্রিক ফিল্ড? মুস্তাকিম? আচ্ছা, মুস্তাকিমের তো মাইক নষ্ট, তো ইয়েতে বলে, কি বলে, চ্যাটে লিখবে। আর কে আছে? লাবিব বলো তো। ফারহান, হোয়াট ইজ এন ইলেকট্রিক ফিল্ড? জি ভাইয়া, এটা এক্সপ্লেন কেমনে করব আমি বুঝতেছি না। ইলেকট্রিক ফিল্ড কি একটা টাইপ অফ ম্যাগনেটিক ফিল্ড না? একটা টাইপ অফ ম্যাগনেটিক ফিল্ড না, এটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডই। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস ফার্স্টে বলো রায়েল। ওই যে অ্যাট্রাকশন হয়, যে ম্যাগনেটিক টুল যে মাঝখানে থাকে, সাইড দিয়ে কি গোল গোল হতে থাকে। The attraction between the south pole and the north pole of a এটা magnet. attraction between south pole and north pole, that is the Oh, force, nah. that is called the magnetic force. Okay, that is the magnetic force. Okay, আচ্ছা, তো এখন ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা কি ছিল? ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা ছিল যে তোমার ইট ইজ আ রিজিয়ন অ্যারাউন্ড, রিজিয়ন অফ স্পেস, যে আমাদের একটা ম্যাগনেটের পাশে একটা সার্টেন ভলিউম অফ স্পেস থাকবে, যেই স্পেসে সে কি করতে পারবে, ম্যাগনেটটা তার ইনফ্লুয়েন্স খাটাইতে পারবে। ওকে, সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট? মনে করো আমার হাতে একটা ম্যাগনেট আছে। ওকে, আমার হাতে একটা ম্যাগনেট আছে। নাও এই ম্যাগনেটটা দিয়ে সে কি করবে, অন্য ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করবে না? যা ম্যাগনেট অ্যাট্রাক্টস আদার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ওকে, ভালো কথা। সো তাহলে একটা ম্যাগনেট কি করবে, অন্য ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসবে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, তোমার একটা ম্যাগনেট এখানে আছে, আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা অনেক দূরে। ওকে, সো এখন ওই ম্যাগনেটটাকে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসতে পারবে রায়েল? কি 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 বলছি যে একটা ম্যাগনেট আছে তোমার হাতে, এখন ওই ম্যাগনেটটা অনেক দূরে থাকা কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কি অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসতে পারবে নাকি না, এটা জিজ্ঞাসা করছি। যদি ম্যাগনেটিক ফিল্ড ওরকম বড় হয় তাহলে পারবে। যদি ম্যাগনেটিক ফিল্ডটা ওইরকম দূর পর্যন্ত যায় তাহলে পারবে। ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এক্সটেন্ডস আপ টু দ্যাট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দেন তাহলে ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর সে কি করতে পারবে, তার ফোর্সটা এক্সার্ট করতে পারবে। ইটস সামথিং লাইক দিস, যে আমরা যদি এখানের মধ্যে ড্র করি, লাইক হিয়ার ইজ আ ম্যাগনেট, ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ার তো বেশি হবে বলতে গেলে, পাওয়ারটা বেশি হলে সে অ্যাট্রাক্ট করতে হবে। ওই তো ওইটাই, যে ফিল্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে বেসিক্যালি। ওকে, সো তাহলে এই যে আমরা অবজেক্টের মাসের উপর ডিপেন্ড করবে না, ম্যাসের উপর না, এটা অ্যাট্রাকটিভ ফোর্সটা অ্যাপ্লাই হবে নাকি না, টান দিয়ে নিয়ে আসতে পারবে নাকি, ওটা ডিপেন্ড করবে ম্যাসের উপর। কিন্তু অ্যাট্রাক্ট করতে পারতেছে নাকি না, ওইটা ডিপেন্ড করবে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওই অবজেক্ট পর্যন্ত পৌঁছাইতে পারতেছে নাকি। বুঝছো, যে ওই অবজেক্টটা as long as the object is within the magnetic field, then it will experience। রায়হানের কি এখনো সাউন্ডে প্রবলেম হচ্ছে? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছিলাম, যে as long as the material is within the magnetic field, it will experience magnetic force. ওকে, কারা ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে? ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর দ্য ওয়ান্স which can experience magnetic force. ওকে, ভালো কথা। সো তাহলে এটা ছিল আমাদের ম্যাগনেটিক ফিল্ডের কাজ। সো ম্যাগনেটিক ফিল্ড আমরা ও লেভেলসে পড়ছি, উই হ্যাভ সাম সর্ট অফ আইডিয়া যে ম্যাগনেটিক ফিল্ড আমাদের কেমন কিভাবে কাজ করে। ওকে, নাও হোয়াট অ্যাবাউট এন ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক ফিল্ডের ওয়ার্কিং মেকানিজম কেমন, আর ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা কি হবে? সেম টাইপের। কি, কার, কে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে? আমাদের এখানে তো ম্যাগনেট একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। সো তাহলে দিস পার্টিকেল, একটা চার্জ পার্টিকেল। ভেরি গুড রায়েল। এখানের মধ্যে কাজটা কি করবে?
a charged particle will have a magnetic field around it. Okay, so এখানে একটা charged particle আছে, তো একটা charged particle এর চারপাশে there will be a certain region of space. Okay, এই charged particle এর চারপাশে there will be a certain region of space যেখানের মধ্যে কি করবে, সে তার ইলেকট্রিক ফিল্ডটা স্প্রেড আউট করবে। নাও if I bring another charge, okay, if I bring another charged particle within the electric field of the first charge, okay, যেই চার্জ পার্টিকেলটা অলরেডি আছে ওই চার্জ পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ডের ভিতর যদি আরেকটা চার্জ পার্টিকেল নিয়ে আসে তখন কি করবে, এই দুইটা চার্জ পার্টিকেলের উপরে, যে এই চার্জ পার্টিকেল আর এই চার্জ পার্টিকেলের উপর কি করবে, ইলেকট্রিক ফোর্স এক্সার্ট হবে। ওকে, এখন অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে এটা ডিপেন্ড করবে কিসের উপর, ইট উইল ডিপেন্ড অন দ্য সাইন অফ দ্য চার্জেস, যে ইফ দে আর অপোজিটলি চার্জড অর ইফ দে হ্যাভ দ্য সেম চার্জ। সেম চার্জেস রিপেল, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট, এটা তো আমরা বাচ্চাকাল থেকেই জানি। ওকে, সো এখন এখানের মধ্যে বেসিক কাজটা কি, তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা তাহলে এইটা যে whenever a charged particle is brought within the electric field of another charged particle, okay, ঠিক আছে রায়হান, রিপিট করতেছি, সমস্যা নাই। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, বেসিক ব্যাপারটা হলো এটা যে an electric field is a region of space, an electric field is a region of space around a charged particle, around a charged particle where it can exert an electric force, where it can exert an electric force on other charged particles, on other charged particles. সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি, এখানের মধ্যে বেসিক কয়টা টার্মস আমাদের জানতে হবে। ইলেকট্রিক ফিল্ড কি জিনিস, ইট ইজ আ রিজিয়ন অফ স্পেস, কার চারপাশে, একটা চার্জড পার্টিকেলের চারপাশে, যে একটা চার্জ পার্টিকেলের চারপাশে একটা সার্টেন ভলিউম অফ স্পেস থাকবে আর রিজিয়ন অফ স্পেস থাকবে যেখানে সে কি করবে, তার ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করবে। ওই ইলেকট্রিক ফিল্ডের কাজটা কি, ওই ইলেকট্রিক ফিল্ড কি করবে, ইট উইল এক্সার্ট অ্যান ইলেকট্রিক ফোর্স। কার উপর ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করবে, নিউট্রাল কোন পার্টিকেলের উপর কি ইলেকট্রিক ফোর্স এক্সার্ট হয়, নিউট্রাল কোন পার্টিকেলের উপর ইলেকট্রিক ফোর্স এক্সার্ট হয় না। কার উপর এক্সার্ট হবে, অন আদার চার্জ পার্টিকেলস। ওকে, সো তাহলে ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা কি বুঝা গেছে, ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা তাহলে কি, একটা চার্জ দিতে হবে না ভাইয়া, কি কি অপোজিটলি না, অপোজিটলি চার্জ, সেম চার্জ হলে রিপেল করবে, ওইটাও তো একটা ফোর্স। ও আচ্ছা, ঠিক আছে, সেম চার্জ হলেও সমস্যা নাই। ওকে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছিলাম, লেটস সে अगेन, ইট ইজ আ রিজিয়ন অফ স্পেস অ্যারাউন্ড আ চার্জ পার্টিকেল, যে একটা চার্জ পার্টিকেলের চারপাশে এরকম একটা সার্টেন স্পেস থাকবে যেখানে সে কি করবে, তার ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করবে। হোয়াট হ্যাপেন্স ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইফ another charged particle is brought into an electric field, it will experience an electric force. The electric force can be attractive or repulsive depending upon the sign of the charges. Okay, if the sign of the charges are opposite, then they will attract each other. If the sign of the charges are the same, so তাহলে তারা কি করবে, রিপেল করবে। সো বেসিক আমাদের আইডিয়াটা হলো এরকম। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ভাইয়া নিউট্রাল একটা পার্টিকেলের উপরে হতে পারে না ইনডিউস চার্জের জন্য? আচ্ছা, এখানের মধ্যে রায়হান একটা কোশ্চেন জিজ্ঞাসা করছো যে ম্যাগনেট তো তাহলে স্টিলকে অ্যাট্রাক্ট করে কেন, স্টিল তো চার্জ থাকে না। এইটা এখানে আমরা ম্যাগনেটের ব্যাপারটা অলরেডি বলে আসছি। দেখো রায়হান, এখানের মধ্যে ম্যাগনেটের ব্যাপারটা কি বলছি, ম্যাগনেটস ক্যান এক্সার্ট ফোর্সেস অন হোয়াট, চার্জ পার্টিকেলস। ম্যাগনেটস এক্সার্ট ফোর্সেস অন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ওকে, ম্যাগনেট কার উপর ফোর্স এক্সার্ট করে, ম্যাগনেটস এক্সার্ট ফোর্সেস অন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো স্টিল ইজ আ হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ও লেভেলসে পড়ছো না যে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো এটাও আমাদের কিন্তু এই ফিল্ডের এখানের মধ্যে আসবে। সো হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা এক্সাম্পল ছিল স্টিল, দ্যাটস ওয়াই আ ম্যাগনেট ক্যান অ্যাট্রাক্ট আ স্টিল বার। যে তুমি একটা স্টিল বডি রাখলা, তো তাহলে ওইটাকে কি করবে, দ্য ম্যাগনেট ক্যান অ্যাট্রাক্ট দ্য স্টিল। বুঝতে পারছো রায়হান?
এইখানে তুমি যে একটা কথা বললা রায়েল, যে কি জিনিস, ইনডিউসড চার্জের জন্য নিউট্রাল পার্টিকেলও এফেক্ট করতে পারবে না। এইখানের মধ্যে দেখো ব্যাপারটা কি, তোমরা, আমি বুঝছি তুমি এটা কোন কনসেপ্ট থেকে নিয়ে আসছো, তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটির কনসেপ্টের মধ্যে চলে গেছো, তাই না? তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটির কনসেপ্টের মধ্যে গেছো যে লাইক হোয়াট, যে ইউ হ্যাভ আ বেলুন, হ্যাঁ, যে তোমার ফেভারিট বেলুন একটা। তো এখন এখানের মধ্যে বেলুনটা মধ্যে কি ছিল, initially equal number of positive and negative charge. Okay, the balloon initially has equal number of positive and negative charge. All right, এখন কি হইলো, এখন মনে করো কোন একটা উলেন ক্লথের সাথে, হ্যাঁ, কোন একটা উলেন ক্লথের সাথে এটাকে রাব করা হয়েছে। অলরাইট, কোন একটা উলেন ক্লথের সাথে এটাকে রাব করা হয়েছে, সরি, কোন একটা উলেন ক্লথের সাথে এটাকে তুমি রাব করলা। সো হোয়াট উইল হ্যাপেন, সিন্স দ্য টু বডিজ আর ইনসুলেটর, সো তাহলে ইনসুলেটর দুইটাকে যদি রাব করা হয় ফ্রিকশনের জন্য কি করবে, ইলেকট্রন ট্রান্সফার হবে। এইটা ফার্স্টে হইলো। ওকে, যে সাপোজ হোয়াট হ্যাপেন, ইট হ্যাপেন দ্যাট বেলুনটা ইলেকট্রন গেইন করছে। ওকে, দেন তুমি কোন কনসেপ্ট নিয়ে বলতেছো, ইনডিউসড চার্জের কথাটা, তুমি কনসেপ্টে এটা ইউজ করতেছো যে লাইক আ ওয়াল। ওকে, যে এখানে একটা ওয়াল আছে, wall is neutral because of what, because it has equal number of positive and negative charges, তাই না? তুমি এখানের মধ্যে বলতেছো যে বেলুন হলো পজিটিভ, কি বলে, বেলুন হলো নেগেটিভলি চার্জড। ওকে, the balloon is negatively charged and তোমার ওয়ালটা হলো নিউট্রাল। তো তাহলে বেলুনটা তো ওয়ালের গায়ে লেগে থাকে কতক্ষণ, এটা তুমি ও লেভেলসে পড়ছিলা। কি পড়ছিলা? তুমি পড়ছিলা যে when the balloon will come close to the wall, হ্যাঁ, when the balloon will come close to the neutral wall, what will happen, সে ইলেকট্রন গুলাকে, ওয়ালের ইলেকট্রন গুলাকে রিপেল করে পিছে পাঠাই দিবে। সো তাহলে ইট উইল ইনডিউস আ চার্জ, যে সে বেলুনটাকে, কি বলে, বেলুনটা ওয়ালটাকে কি করতেছে, পার্শিয়ালি পজিটিভ বানায় ফেলতেছে নিজের সাইডে। সো তাহলে বেলুনের নেগেটিভ চার্জ গুলি যেন ওয়ালের পজিটিভ গুলার সাথে কি করে রাখতে পারে, অ্যাট্রাক্ট হয়ে আটকায় থাকতে পারে। তোমার কনসেপ্ট এখানে একদম ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম না। বাট হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ, এটা একদম সিঙ্গেল একটা চার্জ পার্টিকেল, জাস্ট একটা সিঙ্গেল একটা চার্জ পার্টিকেল। ওকে, সিঙ্গেল একটা চার্জ পার্টিকেল, দ্যাট ইজ আ পজিটিভ চার্জ, এন্ড তুমি এখানের মধ্যে একটা নিউট্রাল পার্টিকেল নিয়ে আসলা। আর নিউট্রাল পার্টিকেল যার ভিতরে কোনো পজিটিভ নেগেটিভ নাই, সে অ্যাজ আ হোল সে কি নিউট্রাল। ওকে, সো এখন এখানের মধ্যে তাদের মধ্যে কি হবে না, কোনো অ্যাট্রাকশন হবে না। কেন? বিকজ তোমার এই পার্টিকেলটা কি পুরাপুরি নিউট্রাল, যে তার কোনো এখানের মধ্যে নেগেটিভ পজিটিভ চার্জ এখানে কি করতেছে না, এক্সিস্ট করতেছে না। ওকে, যে এখানের মধ্যে তুমি মেইন কাজটা কি বলতে পারো, যে তার ইট ইজ লাইক এন অ্যাটম, যে মনে করো জাস্ট একটা অ্যাটম হুইচ হ্যাজ ইকুয়াল নাম্বার অফ প্রোটন এন্ড ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন। ওকে, ইকুয়াল নাম্বার অফ প্রোটন এন্ড ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন আছে। সো তাহলে তাদের মধ্যে কি হবে না, এখন কোনো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে না। বুঝতে পারছো রায়েল কি বলছি? হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে এই কোশ্চেনটা খুবই ভালো ছিল, যে ইনডিউস চার্জ তো আমরা পড়ে আসলাম ও লেভেলসে। সো তাহলে ওইটার কাহিনী কি? ওটার কাহিনী হলো যে ইনডিউসড পার্টিকেল মানে কি, ইট হ্যাজ ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। সো তখন ওখানের মধ্যে আমাদের চার্জ ইন্ডাকশনের ব্যাপারটা আসে। এইখানের মধ্যেও যে ইনডিউস হবে না এমন না, এখানের মধ্যে দাঁড়াও, আবার চ্যাটে আরেকজন কি লিখছে, ওকে রায়হান লিখছে যে রায়হান তুমি বারবার ম্যাগনেটিক ফোর্স কেন আনতেছো? ম্যাগনেটিক ফোর্সের এগুলা জিনিস আমরা পরে পড়বো। ম্যাগনেটিক ফোর্স কাজ করবে আমাদের মুভিং চার্জড পার্টিকেলের উপর। ওকে, ম্যাগনেটিক ফোর্স নিয়ে আজকে আমরা ডিল করতেছি না। ম্যাগনেটিক ফিল্ডের কথাটা আমি বলছিলাম টু গিভ অ্যান আইডিয়া যে ফিল্ড কি জিনিস। ওকে, ফিল্ড হলো একটা রিজিয়ন অফ স্পেস যেখানে একটা সার্টেন অবজেক্টের কি করে, ইনফ্লুয়েন্স কাজ করে। ওকে রায়হান, সো তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ডের আর ম্যাগনেটিক ফোর্সের কোনো কনসেপ্ট এখানে নিয়ে আইসো না। বুঝতে পারছো? ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা বেসিক কি কি জিনিস দেখলাম। ফার্স্ট অফ অল আমরা দেখছি যে হোয়াট ইজ এন ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড হলো একটা চার্জ পার্টিকেলের চারপাশে এরকম একটা রিজিয়ন অফ স্পেস যেখানে সে কি করতে পারবে, অন্য চার্জ পার্টিকেলের উপর ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করতে পারবে। The force can be attractive or repulsive depending upon the sign of the charge.
গেল ফার্স্ট এর কথা। এখন এখানের মধ্যে বললাম যে নিউট্রাল পার্টিকেলকে অ্যাট্রাক্ট করতে পারবে না আর রিপেল করতে পারবে না, কিছুই করতে পারবে না আর কি। সো এখন এই ব্যাপারটা গেল। এখন তোমাদেরকে যদি আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, এই কোশ্চেনের অ্যান্সার অনেকজনে ভুল দিবা, আমি জানি অনেকজনই এই অ্যান্সারটা ভুল দিবা। চার্জের ইউনিট কি ফার্স্ট এটা বলো। হোয়াট ইজ দ্য ইউনিট অফ চার্জ? কুলম। কুলম। ভেরি গুড, ওরে বাপরে তোমরা তো পারছো। ওকে, কার স্টুডেন্ট দেখতে হবে না। ওই সো তাহলে ভাই এটাই কোশ্চেন ছিল? না না, ও আচ্ছা। খুশি হয়ে গেছিলাম দূর। ওকে সো নাও ধরো ডার্কের অ্যাপোক্যালিপসের মতো হইতেছে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা যে আমি দুইটা চার্জ আঁকছি, ওকে? একটা হলো +5 কুলাম আর একটা হলো -2 কুলাম্বের চার্জ, ওকে? +5 কুলাম্ব আর -2 কুলাম্বের চার্জ আছে এখানের মধ্যে। এখন একটা জিনিস তো আমরা কোন একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলেও সে অ্যান্সারটা দিতে পারবে যে দুইটার সাইন হলো অপোজিট, একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ। সো তাহলে তারা কি করবে? অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করবে, ভেরি গুড। সো তাহলে অ্যাট্রাক্ট করতেছে। সো দ্য 5 কুলাম্ব চার্জ ইজ attracting the 2 coulomb charge towards itself, okay? সো এই ফোর্সটাকে আমি বলতেছি F5, যে 5 কুলাম্ব চার্জ 2 কুলাম্ব চার্জের উপর যে ফোর্সটা এক্সার্ট করতেছে এটাকে আমি বলতেছি F5 আর F প্লাস বলি তাইলে ভালো হয়। F প্লাস, যে পজিটিভ চার্জটা যে ফোর্স এক্সার্ট করতেছে এটাকে আমি বলতেছি F প্লাস, ওকে? এন্ড 2 কুলাম্ব চার্জটাও কি করবে? 2 কুলাম্ব চার্জটা 5 কুলাম্ব চার্জটাকে অ্যাট্রাক্ট করবে না নিজের কাছে? কুমকুম, 2 কুলাম্ব চার্জটা কি করবে? 5 কুলাম্ব চার্জকে নিজের কাছে অ্যাট্রাক্ট করবে না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে দা টু, এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে আর কি, ওকে? সো এখন দিস ইজ দা ফোর্স এক্সার্টেড বাই দা নেগেটিভ চার্জ অন দা পজিটিভ চার্জ, ওকে? এখন এখানের মধ্যে কাজটা দেখো, এই অ্যানসারটা কাকে, এই কোশ্চেনটা ফার্স্টে কাকে জিজ্ঞাসা করা যায়? এটা আমাকে মিফতাহুল বলো যে 5 কুলাম্ব চার্জটা 2 কুলাম্ব চার্জকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতেছে, ভালো কথা। 2 কুলাম্ব চার্জটা 5 কুলাম্ব চার্জটাকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতেছে, ওকে? এখন কোন ফোর্সের ভ্যালুটা বেশি? F প্লাস এর ভ্যালু বেশি নাকি F মাইনাস এর ভ্যালু বেশি? হিসাবে হ্যাঁ বলো। এখানে তো দুটোটা ইকুয়াল হওয়ার কথা, যেহেতু ইনার্শিয়া সেম থাকবে। ইনার্শিয়া দিয়ে না, ইনার্শিয়া না, এখানে এমনি মধ্যে তো কই আসলো? ইনার্শিয়া না। না, যেহেতু দুইটা অপোজিট সাইডে এসে কলাইড করবে, এটা তো ইনার্শিয়া দিয়ে আমি বলতে পারি, তাই না? ইনার্শিয়ার ব্যাপারটাই তুমি উল্টায় ফেলছো। ইনার্শিয়া তো এখানের মধ্যে কাজটা কি? ইনার্শিয়া তো হলো তোমার নিউটনস ফার্স্ট ল, যে একটা অবজেক্ট যা করতে থাকে ওইটাই করতে চায়। যে সে যদি রেস্টে থাকে সারা জীবন রেস্টে থাকতে চাবে, একটা জিনিস যদি মুভমেন্টে থাকে সারা জীবন মুভমেন্টে থাকতে চাবে, যতক্ষণ না পর্যন্ত তার উপর কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ করা হবে। এটা হলো ইনার্শিয়া, বুঝছো? তাহলে এখানে হওয়ার কথা না ভাইয়া? ওই তো ওইটা আমি বলবো, এই কোশ্চেনটা এর জন্য জিজ্ঞাসা করতেছি রায়হান, এই কোশ্চেন এর জন্য জিজ্ঞাসা করতেছি মিফতাহুলকে ফার্স্টে। মিফতাহুল বলো তো যে কোন ফোর্সটা বেশি হবে? F প্লাস এর ভ্যালু বেশি হবে নাকি F মাইনাস এর ভ্যালু বেশি হবে? দেখে মনে হচ্ছে তো এফ প্লাস এর ভ্যালুটাই বেশি হবে। দেখে মনে হচ্ছে F প্লাস এর ভ্যালু বেশি হবে। আচ্ছা কেন? হ্যাঁ, ওই যে কেন? +5 +5 এর কজ জন্য। ম্যাগনিটিউডটা বেশি 2 এর থেকে। ওকে, ঠিক আছে। দেন কাকে জিজ্ঞাসা করা যায়? এরপর কে বলবা? ফারিয়া বলো, কোন ফোর্সটা বেশি হবে? F প্লাস নাকি F মাইনাস? পজিটিভ চার্জ বেশি, তো ওইটার ফোর্স বেশি হওয়ার কথা না? ওই তো বেশি হওয়ার কথা নাকি না, আমাকে কোশ্চেন না হ্যাঁ জিজ্ঞাসা করে হ্যাঁ তুমি কথা। বলো। ওকে, হাসি তো দিছে তাহলে F প্লাস এর ভ্যালু বেশি বলতেছো, তাই তো? হ্যাঁ।
ওকে, দেন কাকে জিজ্ঞাসা করা যায়? লেট মি সি। মাহের, আলী হাসান মাহের, বলো কোনটা বেশি হবে, এফ প্লাস নাকি এফ মাইনাস? মাহের কি কিছু বলছো? আমি শুনি নাই, তোমার মাইকে শুধু স্পাইক দেখতেছি কিন্তু কোনো কথা শুনতেছি না। এফ মাইনাস ভাই, এফ মাইনাস কেন? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড, ওকে। এখন এখানের মধ্যে অ্যাকচুয়ালি অ্যানসারটা কি হবে? রায়হান যেটা বলছে ওই জিনিসটা, ওর এক্সপ্লেনেশন ঠিক নাই যে ইনার্শিয়ার জন্য বলতেছে, ওইটার জন্য না, বাট দ্য টু ফোর্সেস উইল বি ইকুয়াল। ওকে, দ্য টু ফোর্সেস উইল বি ইকুয়াল, কিন্তু নট ফর দ্য রিজন রায়হান স্টেটেড। রিজনটা অ্যাকচুয়ালি কি ওইটা আমরা দেখব। একটা তো এটা ইজিলি আমরা এক্সপ্লেন করতে পারি ইউজিং হোয়াট? রায়হান, ইউ ক্যান ইউজ নিউটনস থার্ড ল অফ মোশন। হ্যাঁ, নিউটনস থার্ড ল দিয়ে এক্সপ্লেন করা এখানে যায় না? একটা রেজাল্টেন্ট ফোর্স হবে না, আনব্যালেন্স ফোর্স না এখানে? হ্যাঁ, আনব্যালেন্সড ফোর্সের এই ব্যাপারটা আসবে, এটা পরে, ঠিক আছে? এখানের মধ্যে দেখো, খেয়াল করো, এটা মাহি তুমি বলো যে 5 কুলাম চার্জটা 2 কুলাম চার্জকে নিজের কাছে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতেছে, ভালো কথা। সো এখন আমরা তো নিউটনস থার্ড ল অফ মোশন ওয়াইজ একটা জিনিস পড়ছি যে এভরি অ্যাকশন, যে প্রত্যেকটা অ্যাকশনের জন্য কি থাকবে? একটা অপোজিট রিঅ্যাকশন থাকবে না? জি ভাই। ওকে, সো তাহলে আমরা যে এএস এর পড়তে সময় ইউনিট 1 এ কি পড়ছিলাম মনে আছে একটা জিনিস? যে সাপোজ উই আর অন দ্য সারফেস অফ দ্য আর্থ। সাপোজ কে, আমরা তো সারফেস অফ দ্য আর্থেই আছে, আমরা তো ভিতরে থাকি না। সো এখন এখানের মধ্যে কাজটা কি? যে ইউ আর স্ট্যান্ডিং ওভার হিয়ার, নাও দিস ইজ দ্য সেন্টার অফ দ্য আর্থ। এখন আর্থ তোমাকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচে টানে, এটা কি? দিস ইজ দ্য ফোর্স বাই আর্থ অন ইউ, তাই না? এখন আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম না হোয়াট ইজ দ্য নিউটনস থার্ড ল পেয়ার, যে এই ফোর্সের নিউটনস থার্ড ল পেয়ারটা কি হবে? ইউ উইল এক্সার্ট অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অন আর্থ বাট ইন অপোজিট ডিরেকশন, তাই না? সো তাহলে এখানের জন্য কাজটা কি হবে? ইউ উইল এক্সার্ট অ্যান ইকুয়াল ভ্যালু অফ ফোর্স বাট ইন দ্য অপোজিট ডিরেকশন, যে বাই ইউ অন আর্থ। সো তাহলে আর্থ আমাদেরকে যত ফোর্সের নিচের দিকে পুল করে, আমরা আর্থকে কি করি? সেম ফোর্সে উপরের দিকে পুল করি। এখন তোমাদের কনসেপ্টে যদি আমি যাই, যে তোমরা যেটা বললাম ম্যাগনিটিউডের ব্যাপারটা, ম্যাগনিটিউডের ব্যাপারটা আমি বুঝছি যে তোমাদের কেন এটা মাথায় আসছে, কিন্তু ওয়ান্স ইউ সি দ্য ফর্মুলা অফ ফোর্স, হ্যাঁ, তুমি ফোর্সের যখন নাকি ফর্মুলাটা দেখবা, তখন দেখবা যে আসলে ম্যাগনিটিউড ডাজ নট ম্যাটার। হ্যাঁ, কার ম্যাগনিটিউড বেশি কার ম্যাগনিটিউড কম এটা ফাইনালি যায় আসে না, ফাইনালি দোনোজনের ফোর্সের ভ্যালু ইকুয়াল হয়। দ্য রিজন ইজ দিস, তোমরা এটা কিন্তু কেমিস্ট্রিতে এএস এ পড়ে আসছো অলরেডি। কেমিস্ট্রিতে এএস এ পড়ে আসছো যে কুলম্বস ল, এই টার্মটা তোমরা বইয়ের মধ্যে পাইছো, কেমিস্ট্রি বইয়ে। চার্জ গুলার অ্যাট্রাকশন নিয়ে আপনার ভাইয়ের বলার কথা, কুলম্বস ল শুনছো? রায়েল, ওকে, মনে নাই, ব্যাপার নাই। এখানের মধ্যে তোমাদের একটা জিনিস এটা দেখার কথা, আমি লিখলে পরে বুঝে যাবা যে অ্যাকচুয়ালি কুলম্বস ল বলতে কি বলতেছি। The size of the force is directly proportional to the product of the charges. এটা দেখছিলা কেমিস্ট্রি বইয়ে? হ্যাঁ ভাই, Yes. ওকে, এন্ড আরেকটা জিনিস যে the size of the force is inversely proportional to the square of the distance between them. এই দুইটা জিনিস তোমাদের কি কি? না এটা হ্যাঁ ভাই, এটা পড়াইছো যে একসাথে মিলাইলে ইকুয়েশনটা তখন। হ্যাঁ, ওই জিনিসটা। তো এখানে ডিও বলতে পারো, আরও বলতে পারো, আমরা এখানে আরটা ইউজ করব মেইনলি, আমরা আসবো কেন আর বলতেছি। ওকে, সো এখন এই দুইটা যদি আমরা একসাথে মিলাইছো তাহলে কি আসে? ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু Q1 বাই Q1 ইনটু Q2 ডিভাইডেড বাই D স্কয়ার, অর ইন আওয়ার কেস উই উইল ইউজ R স্কয়ার। সো এখানের মধ্যে দেখো ফোর্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হয়? Force is directly proportional to Q1
Q2 যে চার্জ অফ চার্জ নাম্বার 1 ইনটু চার্জ অফ চার্জ নাম্বার 2 ডিভাইডেড বাই r স্কয়ার, যে ওই দুটো চার্জের মধ্যে যে সেপারেশন ওইটাকে আমরা লেটার r দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, এখন একটা রুল তো তোমরা জানো, এটা ম্যাথ থেকে পড়ে আসছো, যে প্রপোর্শনালিটি সাইনটা সরানোর জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় না রায়েল? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, সো তাহলে in order to get rid of the proportional sign we bring a constant k। এই k এখানের জন্য আমাদের একটা কনস্ট্যান্ট, it will depend upon the medium, যে কেমন টাইপের মিডিয়ামে চার্জ গুলো এক্সিস্ট করতেছে। we will always be considering vacuum। ওকে, আমাদের অন্য কোনো মিডিয়াম নিয়ে চিন্তা করতে হবে না ফর এ লেভেলস। কিন্তু যখন নাকি তোমরা এই বাংলা মিডিয়ামের সিলেবাস পড়বা তখন ওখানের মধ্যে দেখবা যে ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়ামের জন্য কে এর ভ্যালু আলাদা আলাদা হয়। we will use a constant value, যে কে এর ভ্যালু কত তোমাদের ক্যালকুলেটরে আছে, কিন্তু তোমরা ক্যালকুলেটর থেকে কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বের করতে পারো না মাহি? না ভাইয়া, এখানের মধ্যে এই ইয়ে যে করো। ইকুয়েশন দিয়ে ওই যে অমনে বলছিলা যে উইদিন ওরকম। না না ওইরকম না, তুমি এতে যাও, তোমার ক্যালকুলেটরটা হাতে নাও। তোমার কাছে কি এই ক্যালকুলেটর খাতাটা? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। ওই তো ব্ল্যাক এন্ড হোয়াইট, আর ওই 991 ES ওইটা হলেও প্রবলেম নাই। যে কোনো ক্যালকুলেটর, যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর হইলে ওটার ভিতরে পাবা তুমি কনস্ট্যান্টের ভ্যালুগুলো। তুমি ওটাতে যাও, দেন ওখানে দেখো লেটার ডিজিট যে 7টা আছে না, 7 এর উপর দেখো কি লেখা অরেঞ্জ কালার দিয়ে। সবাই একটু ক্যালকুলেটর হাতে নাও, তোমাদেরকে আমি কনস্ট্যান্টের ভ্যালুগুলো ওগুলো দেখাই যে কোনটা কোন জায়গায় কি আছে। অনেকজনের জানার কথা আগে থেকেই, এগুলো আমি ক্যালকুলেটর পিচ্ছি কালে খেলতে খেলতে সবগুলো সব মজা করে করে বের করতাম আগে। ওই তো যে আর আমার শিফট দিয়ে 7 দেওয়া লাগে যে। হ্যাঁ হ্যাঁ, শিফট দিয়ে 7 দেওয়া লাগে। পিসে যে সবগুলি লেখা আছে এবার কোনটা কি লেখা? ওই যে মানে ব্যাক কভারটাতে লেখা আছে সব কোন থেকে ফল্ট। ব্যাক কভার তো এটা সাদা কালো ক্যালকুলেটরে তো ব্যাক কভারে কিছু নাই। হ্যাঁ 991 ES প্লাস বেশি ভালো। 991 ES প্লাস এর ব্যাক কভার তো রেখে দেয়। আমার ব্যাক কভার আমি এগুলো পরীক্ষায় হলে ফেলে আসছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো ব্ল্যাক এন্ড হোয়াইটটা থাকলে পরে ভালো কেন, এটা অনেক তাড়াতাড়ি তোমার ক্যালকুলেশনটা করে দিতে পারে, প্লাস সবগুলা কনস্ট্যান্টের ভ্যালু ভিতরে সেভ করা, বুঝছো? যে ওইটার কভারের মধ্যে কভার নিয়ে গেলেও কিছু যায় আসে না, এটার ভিতরে সব সেভ করা আছে। সো এখানের মধ্যে দেখো শিফট প্রেস করে 7 যদি লিখো, সো তাহলে ওখানের মধ্যে দেখবা কতগুলি অপশন আসবে, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ইলেকট্রোম্যাগনেটিক কনস্ট্যান্ট, এরকম অনেকগুলো এমন তোমাদের কনস্ট্যান্টের ভ্যালু লিস্ট আসবে। সো তুমি এই কে এর ভ্যালুটা ইলেকট্রোম্যাগনেটিক কনস্ট্যান্ট আর ইউনিভার্সাল কনস্ট্যান্টের যে কোন একটার মধ্যে তোমার পাওয়ার কথা। মিফতাউল কোনটার মধ্যে আছে? হ্যাঁ বলো। ওই 5 কলাম আর 2 কলাম বইটাতে একটু যাও না। হ্যাঁ যাইতেছে, ওইটাই আমি দেখাবো এখানের মধ্যে। না না না, একটা প্রশ্ন কোশ্চেন আছে। 5 হ্যাঁ বলো। কলাম মনে করে ধরে নিলাম 5 নিউটন ফোর্স দিতেছে, আর 2 কলামটা 2 নিউটন, তাহলে না ওদের না না ধরে নিলাম যে এতটুকু ফোর্স দিতেছে, মানে ফোর্সে অ্যাট্রাক্ট করতেছে, তাহলে দুইজন মিলে কি দুইটার উপরে 7 নিউটন ফোর্স দিবে না? তোমার ধইরা নেওয়ার ওইটাতেই ভুল আছে, যে তুমি যে একটা বললা 5 নিউটন আর একটা 2 নিউটন, এখানেই ভুল। দোনোজনই সেম ফোর্স দিবে। এখানে নিউটনস থার্ড ল আসলে আনব্যালেন্সড ফোর্স কেমনে আসতেছে? আনব্যালেন্সড ফোর্স কিভাবে আসতেছে দেখো, তোমার আনব্যালেন্সড ফোর্স মানে কি বলো তো পারিয়া? রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স, where do we find that? সিঙ্গেল একটা পার্টিকেল নিতে হবে, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, তাই না? সো এখানের মধ্যে দেখো the two forces are equal and opposite, এখানে কোনো প্রবলেম নাই, the two forces are equal and opposite to one another, very good, but when you are considering only this particle, তার উপর কি there is an unbalanced force acting towards right, কি বলে left, তাই না? হ্যাঁ, তো তাহলে এই যে এখানে একটা আনব্যালেন্সড ফোর্স না, তার উপর তার অন্য কোনো ফোর্স নাই আছে,
তার উপর কি টুয়ার্ডস মানে- রাইট কোনো ফোর্স আছে? একটা পার্টিকুলার রেসপেক্টে আনব্যালেন্স ফোর্স আছে, বাট টোটাল সিস্টেমটা কনসিডার করলে কোনো আনব্যালেন্স ফোর্স না, নাই। টোটাল সিস্টেমটা কনসিডার করলে তো হবে না। তোমার এখানের মধ্যে মনে করো যে তুমি যদি অলওয়েজ টোটাল সিস্টেমে কনসিডার করো তো তাহলে তো কোনো কিছুর উপরে আনব্যালেন্স ফোর্স থাকে না, ঠিক আছে? তুমি যদি পুরো ইউনিভার্সকে অ্যাজ আ হোল নিয়ে নাও তাহলে সবকিছু একটার উপর আরেকটা ফোর্স এরকম অ্যাকশন রিঅ্যাকশন দিয়ে দিয়ে ওভারঅল ফোর্স গুলার ভেক্টর ক্যান্সেল আউট করে জিরো হয়ে যাবে। এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে সাপোজ ইউ আর পুশিং আ বুক, ওকে? তুমি একটা বই ধাক্কা দিয়ে সরাবা, এখন অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন কন্ট্যাক্ট উইথ দ্য বুক, তুমি বুকটাকে পুশ করতেছো এক ডিরেকশনে, দেন দ্য বুক ইজ এক্সার্টিং অ্যান ইকুয়াল ফোর্স অন ইওর হ্যান্ড বাট ইন দ্য অপোজিট ডিরেকশন, তাই না? হ্যাঁ। তো তাহলে তুমি যদি তোমাকে এন্ড বইটাকে অ্যাজ আ হোল একটা সিস্টেম বলো, ওকে? তুমি যদি তোমাকে এন্ড বইটাকে অ্যাজ আ হোল একটা সিস্টেম কনসিডার করো, দেন দেয়ার উইল বি নো আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম। ওভারঅল সিস্টেম আনব্যালেন্সড ফোর্স নাই, বাট বইটা তো নিজে আলাদা একটা সেপারেট বডি। সো বইয়ের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম যখন দেখবা তখন দেয়ার উইল বি অ্যান আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং অন দ্য বুক টুয়ার্ডস রাইট, এন্ড তোমার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম যখন দেখবা ইউ উইল হ্যাভ অ্যান আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস লেফট। বুঝতে পারছো? সো এরকম ডিফারেন্ট হ্যাঁ, বুঝতে সেপারেট পারছি। করে করে আমাদের ধরতে হবে, হ্যাঁ? ওকে, সো তাহলে তোমাদেরকে যে ক্যালকুলেটর ওই জিনিসটা দেখতে বললাম, পাইছো তোমরা কে এর ভ্যালু? হ্যাঁ, আসে তো। শিফট দিয়ে 7 দিবা, দেন ওখানের মধ্যে কে তোমাদের 991 ইএস এ মনে হয় কে হলো 39 এ নাকি কততে? 25। 25। আচ্ছা, 39 এ কোনটা? জি জি বড় জি। জি এর ভ্যালু ক্যাপিটাল জি, বুঝতে পারছো? এটা গ্র্যাভিটেশনাল একটা। ওকে, সো তাহলে ওখানে থেকে তোমরা কে এর ভ্যালু পাইছো কত? 1.38 into 10 to the power minus 2. -10 ওকে, সো তোমরা যে একটা ভ্যালু বের করছো দ্যাট ইজ সামথিং এলস, হ্যাঁ? তোমরা যেটা বের করছো দ্যাট ইজ সামথিং এলস। হোয়াট ইজ দ্যাট? ওই কেটাকে বলে বোল্টজম্যান কনস্ট্যান্ট, হ্যাঁ? ওই কেটাকে বোল্টজম্যান কনস্ট্যান্ট বলে। ওই কে এর ভ্যালুটা তোমরা পাবা ইয়েতে, কি বলে, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যে। যে তোমাদেরকে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা দেখাই, ওটা দেখলে পরে বুঝবা যে আমি কি বলতেছি। তোমরা অ্যাকচুয়ালি যেটা বের করছো দ্যাট ইজ বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওটা কি পেয়ে গেছি। ওকে, তো তাহলে এইটা, এই যে তোমরা যে কে এর ভ্যালুটা বের করছো এটা হলো এই কে এর ভ্যালু, যে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23। এটা তো তোমাদের এই যে এই আর এর ভ্যালু 8.31 জুল পার মোল পার কেজি, আর 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23, এইগুলা ভ্যালু তো তোমাদের দেখার কথা। কেমিস্ট্রি ইউনিট 4 এ পাইছো না? তোমাদের গিভস ফ্রি এনার্জি এইসব তোমরা বের করছো। এনট্রপি পড়ছো এখনো? না ভাইয়া, এখন এনট্রপি এখনো পড়ো নাই? আচ্ছা, এনট্রপি পড়লে পরে তখন ওখানে থেকে পেয়ে যাবা। এনট্রপি পড়লে তখন ওখানের মধ্যে পাবা অ্যাকচুয়ালি এগুলা ব্যাপারগুলো কোনটা কি বলতেছি। ওকে, সো তাহলে এই জিনিসগুলো পরে আসবে। আমাদের এখানে অ্যাকচুয়ালি কে এর ভ্যালুটা কোন জায়গা থেকে বের করতে হয় তোমাদেরকে বলি, যে তুমি এখানের মধ্যে কে এর ভ্যালু পাবা না, তোমার এখানের মধ্যে কি আসবে, এই কে এর ভ্যালুটা আমি ফার্স্টে বলি যে কে এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত। ওকে, কে ইজ 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে, এই কে এর ভ্যালুটা কত? 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9। ইউনিট হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। কিভাবে কি আসতেছে এটা বলতেছি আমি। ওকে, একটু 1 মিনিট ওয়েট করো। যে এখানের মধ্যে প্রপোর্শনালিটি আমরা যেটা করছি, হ্যাঁ, এখানের মধ্যে কাজটা কি, F equals to তোমরা কি এই ভ্যালুটা পাও নাকি? দেখো তো এপসাইলন নট কনস্ট্যান্টের মধ্যে এই ভ্যালুটা আছে, দেখো তো আছে ভাই। ভ্যালুটা কত আসে দেখো তো।
8.85 into 10 to the power minus 12. 8.85 into 10 to the power minus 12. 12. হ্যাঁ ওকে, সো এখন এই ভ্যালুটা বের করো। এই পুরো ভ্যালুটা এই যে 1/4 পাই ইনটু 8.85 into 10 to the power minus 12, এটা করো তো, দেখো তো কত আসে। বাপরে এত বড়। 898755178 ভাই নাম্বার এম সমান আসছে মনে হচ্ছে কোনো নাম্বার। এটার সাথে মিলে দেখো তো উপরেরটার সাথে কে এর ভ্যালুর সাথে। আর মিলে হ্যাঁ ভাইয়া মিলছে। সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি কাজটা কি তোমাদেরকে আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো তাহলে আউট অফ টপিক কোনো কথা বললে পরে কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, যে এখানের মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, খেয়াল করো। এই ব্যাপারটা কই থেকে আসছে, এটা তোমাদের এক্সট্রা ফিজিক্সের কোন একটা পার্টের মধ্যে লিখে রাখার কথা। লেট মি সি। এই যে এইখানের থেকে তোমাদের অ্যাকচুয়ালি কে এর ভ্যালুটা আনছে। ওই কে এর ভ্যালুটা কিভাবে আনছে ওই জিনিসটা এখানের মধ্যে আমাদের এক্সপ্লেন করা আছে, যে আমরা যখন নাকি মিডিয়ামটাকে ভ্যাকিউম হিসেবে চিন্তা করি, বুঝছো, যখন নাকি আমরা মিডিয়ামটাকে ভ্যাকিউম হিসেবে চিন্তা করি তখন আমাদের ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ রিলেটেড আমাদের একটা ভ্যালু আসে। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ছি না রায়েল? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে যে 7টা ওয়েভ আছে সবগুলাই তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন তাদের স্পিডের ভ্যালুটা কত পড়ছিলাম মনে আছে? তাদের স্পিডের ভ্যালু কত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের? 3.99 স্পিড অফ লাইট যেটা 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, তাই না? ওকে, সো অ্যাজ উই ওয়ার সেইং যে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার স্পিড অফ লাইটের অরিজিন কারো কি জানা আছে যে কিভাবে স্পিড অফ লাইটের ভ্যালুটা বের করছে? না ভাই। আচ্ছা, E equals to mc square এই ফর্মুলা দেবে। E equals to mc স্কয়ার, এটা জানো, ভালো কথা। এইটা দিয়ে অ্যাকচুয়ালি বের করা হয় না লাইটের স্পিড। হ্যাঁ, কিভাবে বের করা হয়েছে তুমি দেখো, যে তুমি একটা কাজ করো, ক্যালকুলেটর নাও হাতে, সবাই হাতে তোমাদের ক্যালকুলেটর গুলা নাও। হ্যাঁ, সবাই হাতে তোমাদের ক্যালকুলেটর গুলা নিছো এখন? ওকে, জি ভাই। তো তাহলে এখন ক্যালকুলেটরের মধ্যে এই রেশিও ফর্মে ফার্স্টে নিয়ে যাও, দেন উপরে 1 লিখো, দেন নিচে রুট ওভার সাইন দাও। দেওয়া হয়েছে সবার? জি ভাই। ওকে, সো নাও এখানের মধ্যে ফার্স্টে ওই এপসাইলন নটটা বসাও, যে তোমার কনস্ট্যান্টে যায় ওই এপসাইলন নটের ভ্যালুটা নিয়ে আসো, যে কনস্ট্যান্ট কত নাম্বারে গেলে এপসাইলন নট আসে, ওটা কেউ যদি খুঁজে না পাও তো তাহলে আরেকজন একটু বলে দাও। 32 মনে হয়। সবাই বসাইছো এপসাইলন নটের ভ্যালু? কেমনে বসে এটা ভাইয়া? কিভাবে বসায়, এখানের মধ্যে তুমি ইয়ে করো, কি বলে, শিফট দিয়ে 7 প্রেস করো, দেন দেখবা যে তোমার কাছে অপশন আসবে। তোমার কাছে কি ব্ল্যাক ক্যালকুলেটরটা? না ভাইয়া, যে 991 ইএস প্লাস। ওকে, ওটা সমস্যা নাই, তুমি শিফট দিয়ে 7 প্রেস করো, আর তোমার ক্যালকুলেটরের পিছে দেখো এপসাইলন নটটা কোথায় লেখা আছে। 32 ভাইয়া। 32, সো তাহলে ওখানে 32 লিখো। বুঝছো মুস্তাকিম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া পাইছি। লিখতে পারছো? জি ভাইয়া।
আর এখানের মধ্যে আরেকটা আছে দেখো মিউ নট, তোমাদের কনস্ট্যান্টের মধ্যে দেখো আরেকটা ভ্যালু আছে মিউ নট, এটা একটু খুঁজে এটা বসাও। 33 বা বসাইছো? 1.25 into 10 to the power minus 6 এটা না 1.26 I think. ইয়েস, মোস্ট প্রবাবলি ওইটাই। আমার ভ্যালুটা এক্স্যাক্টলি মনে নাই এটা। হ্যাঁ, সো সবাই বসাইছো এই দুইটা যে 1/√এপসাইলন নট ইনটু মিউ নট। হ্যাঁ ভাই। এখন ইকুয়াল টু প্রেস করো তো, দেখো তো কত আসে। সিনট্যাক্স এরর ভাই। সিনট্যাক্স এরর কেন আসবে? 29979 না, অনেক বড় একটা ভ্যালু আসে 299792458 29979 79 2458 3 into power এখন 8 লিখে দিলে হবে না? তো এটাকে কত লেখা যায় দেখো তো, এটা কয়টা ঘর আছে এখানে? 1 2 3 4 5 6 7 8। তো তাহলে এটাকে কত লেখা যায়? 2.99792458 into 10 to the power 8। এটাকে যদি আরো রাউন্ড আপ করে, যে এখানের মধ্যে রাউন্ড আপ করলে কত লেখা যায়? 3.0 into 10 to the power 8। এটা কোন ভ্যালুর সাথে মিলে? স্পিড অফ লাইটের সাথে মিলে? জি ভাই। এইখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের স্পিড অফ লাইটের ভ্যালুটা এইভাবে করে বের করা হয়েছিল, বুঝছো? কিন্তু ভাই এটা কি নিচের এই ভ্যালুগুলো কি? ওই তো এটা বলতেছি এখন, এর জন্য এটা লিখাইলাম ফার্স্টে। এই দুইটা হলো আমাদের স্পেস টাইম কার্ভেচার। তোমরা এই টার্মগুলো শোনার কথা, যে কোনো সাইফাই মুভি দেখলে পরেও, প্লাস কোনো এরকম ইউটিউব ভিডিওতে টাইম ট্রাভেল নিয়ে আর স্পেস নিয়ে এইসব জিনিস নিয়ে যখন নাকি ডিসকাস করে, তখন স্পেস টাইম কার্ভেচার নিয়ে, হ্যাঁ, স্পেস টাইম কার্ভেচার নিয়ে এইসব ডিসকাশনের সময় আমাদের কাজটা কি আসে? বলে যে স্পেস টাইম হলো আমাদের একটা ফ্যাব্রিকের মতো, হ্যাঁ, যেটাকে এরকম টার্ন করা যায়, করা যায়, যে স্ট্রিং থিওরিতে বলে না যে টাইম ইজ দ্য ফোর্থ ডাইমেনশন, যে আমরা হলো 3D অবজেক্ট, আমরা শুধু 3 ডাইমেনশনের কন্ট্রোল রাখতে পারি, ফোর্থ ডাইমেনশন থেকে আমাদের কাছে কি ইনভিজিবল আর কি, ওগুলা জিনিস আমরা কন্ট্রোল করতে পারি না। তো এখন এখানের মধ্যে দেখো এপসাইলন নটটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি? এপসাইলন নটটাকে বলে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। হ্যাঁ, এপসাইলন নটটাকে কি বলে? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আর এই মিউ নটটাকে বলে কি? মিউ নটটাকে বলে হলো পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। সরি, যেখানের মধ্যে এটা কি বলা হয়? দিস ইজ পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। সো হোয়াট ডু দিস অ্যাকচুয়ালি মিন? যে আমাদের দিস থিং ইজ কানেক্টেড টু, আমরা মাত্রই দেখলাম যে এটা হলো ইলেকট্রিক ফিল্ডের সাথে কানেক্টেড। হ্যাঁ, যে এপসাইলন নট ইজ কানেক্টেড টু ইলেকট্রিক ফিল্ড এন্ড দিস মিউ নট ইট ইজ কানেক্টেড টু ম্যাগনেটিক ফিল্ড। সো আমাদের প্রত্যেকটা জিনিস, যে কোনো কিছু, আমরা তো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অলরেডি এরকম পড়ছি। সো এখন আমার সবচেয়ে ফেভারিট যে ইনভেন্টর, যে নিকোলা টেসলা, সে একটা জিনিস বলে গেছিল, যে কি বলছে? যে whenever you are trying to know the secrets of the universe, or তুমি যখন নাকি ইউনিভার্স কি দিয়ে বানানো এইসব জিনিস যখন নাকি এক্সপ্লেন করতে চাবা, you will finally end up with things like যে সবকিছু তোমার কি ভাইব্রেশন। ওকে, সবকিছু হলো তোমার ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি দিয়ে, বা সবকিছু তোমার ওয়েভ হিসেবে চিন্তা করতে হয়। বুঝতে পারছো? যে আমাদের ফিজিক্সের কিন্তু এখনো কোনো ইউনিফাইড কোনো থিওরি নাই। এই যে আমাদের স্ট্রিং থিওরি বলে, আর কোয়ান্টাম লুপ গ্র্যাভিটি, যারা নাকি বিগ ব্যাং থিওরি দেখছো, বিগ ব্যাং থিওরি সিরিজ দেখছো তোমরা? দেখছি না। সো ওখানের মধ্যে বিগ ব্যাং থিওরি সিরিজের মধ্যে, ওখানের মধ্যে দেখবা যে লেজলি কিন্তু একটা টাইপ অফ থিওরিও সাপোর্ট করে, যেটা কি কোয়ান্টাম লুপ গ্র্যাভিটি। সো ওখানের মধ্যে অনেক টাইপ অফ এরকম ইউনিফাইড ল অর ইউনিফাইড ফিজিক্সের আমাদের যে সবগুলা ল
এক্সপ্লেন করা যায় এরকম একটা থিওরি তারা ডিভাইস করা ট্রাই করতেছে আর বের করা ট্রাই করতেছে, যেটা এখন পর্যন্ত পারে নাই আর কি কেউ। ওকে, সো এখানের মধ্যে কাজটা কি, দিস পারমিটিভিটি এন্ড পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, দিস অ্যালাউস দ্য magnetic and electric field to be generated in a free space। যে magnetic and electric field generate হওয়ার পারমিশন or তাদের ফ্লো করার ক্যাপাবিলিটি স্পেসের মধ্যে কতটুকু আছে না আছে, এই ভ্যালুগুলা থেকে এটা ডিসাইড করা হয়। এই যে পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের একটা ভ্যালু তুমি পাইছো তোমার ক্যালকুলেটর থেকে, বাট ইফ দ্য মিডিয়াম ইজ নট ফ্রি স্পেস, ইফ দ্য মিডিয়াম ইজ আ লিকুইড, যে মনে করো তুমি ওয়াটারের ভিতরে একটা চার্জ পার্টিকেল রাখলা, তখন কিন্তু তার পারমিটিভিটি ফ্রি স্পেসে যেরকম পারমিটিভিটি ওরকম সেম পারমিটিভিটি কি করবে না, পানির ভিতরে বা একটা সলিডের ভিতরে বা কোন একটা সলিউশনের ভিতরে আছে ওরকম সময় কিন্তু তার পারমিটিভিটিটা সেম হবে না। যে দা পারমিশন টু জেনারেট অ্যান ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডটা আমাদের কিভাবে জেনারেট হবে, এগুলো অনেকগুলো কমপ্লেক্স কথাবার্তা আছে যেগুলা আমাদের এ লেভেলস এর স্কোপের বাইরে, বুঝতে পারছো? কিন্তু এগুলা জিনিস তোমাদেরকে আগের থেকে বলে রাখতেছি কেন, যেন তোমরা শুধু এতটুকুতে কনফাইন্ড না থাকো, যে তোমাদের আইডিয়াটা এতটুকু শুধু এ লেভেল সিলেবাসে কনফাইন্ড রাখলে পরে হবে না। তোমাদের সব সময় কোন জিনিসগুলো এখনো তুমি জানো না ওই ব্যাপারগুলো তোমার ফার্স্টে জেনে রাখতে হবে। ওকে, যে ওখানের মধ্যে বলে না যে ইগনোরেন্স হলো সবচেয়ে বাজে একটা ডিজিজ, যে তুমি যে জানো না একটা জিনিস, ওই জিনিসটা যদি তুমি না জানো তো তাইলে পরে কি তোমার কাছে মনে হবে যে এমন কিছু নাই যে তুমি জানো না। বুঝতে পারছো কি বলছি? যেখানের মধ্যে বলছি যে তোমার যদি এইটাই নলেজে না থাকে যে দেয়ার আর লট অফ থিংস যেগুলো তোমার নলেজের বাইরে, যেগুলো তুমি জানো না, ওইটা যদি তুমি না জানো তার মানে কি তোমার কাছে মনে হবে যে ইউ নো এভরিথিং, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নলেজটা কত কম, ওই জিনিসটা তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করতেছে, যেন তোমাদের আরো ফার্দার নলেজ, যেগুলো জিনিস তোমরা জানো না ওগুলা যেন তোমাদের জানার ইন্টারেস্ট বাড়ে, আর তোমরা যেন নিজের ওরকম ওগুলা জিনিস জানার জন্য আলাদা বই দেখো, ইউটিউবের ভিডিও দেখো, যে এরকম ওয়েতে তোমরা নলেজ অ্যাকুয়ার করতে চাও আর কি। বুঝতে পারছো? তো তাহলে এইগুলা জিনিস বলা হয়েছে আউট অফ সিলেবাস, এই জিনিসটা বলা হয়েছে তোমাদের এই রিজনে, যে স্পিড অফ লাইটের এই ফর্মুলা। এখন এই ফর্মুলা কিভাবে আসছে এই জিনিসটা রায়হান মেসেজে জিজ্ঞাসা করছে, এই জিনিসটা তোমরা ফার্স্টে খুঁজে দেখবা যে এই ফর্মুলাটা কিভাবে ফার্স্টে তারা ডিভাইস করলো। ওকে, দেন ওখানে থেকে আমরা পরে আফটার উই আর ডান উইথ দ্য সিলেবাস আমরা এটা নিয়ে ডিসকাস করব যে অ্যাকচুয়ালি কিভাবে কি হইতেছে। বুঝা গেছে? সো এখন যে কথাটা বলতেছিলাম, সো we were discussing about what we were discussing about যে দুইটা চার্জ পার্টিকেল আছে, একটা চার্জের ভ্যালু বেশি আর একটা চার্জের ভ্যালু কম। ওকে, দুইটা চার্জ পার্টিকেল আছে, একটা চার্জের ভ্যালু বেশি আর একটা চার্জের ভ্যালু কম। সো এখন কে বেশি ফোর্স এক্সার্ট করবে, যার চার্জের ভ্যালু বেশি নাকি যার চার্জের ভ্যালু কম? অ্যাকচুয়ালি দোনোজন সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে। why do I say this? because the formula of force is F equals to K Q1 Q2 by R square. So তুমি ইভেন্চুয়ালি ফোর্স বের করতে সময় কি করতেছো, চার্জ গুলার ম্যাগনিটিউড কে কি করতেছো, you are using a product of the charges. So when you are using a product, 5 into 2 করো আর 2 into 5 করো, যেটাই করো ভ্যালু কি ডিফারেন্ট হবে? ফারহান না ভাই, সো তাহলে ভ্যালু যদি ডিফারেন্ট না হয়, সো তাহলে আমাদের ইভেন্চুয়ালি সিন্স ফোর্সের ভ্যালু বের করতে সময়, হ্যাঁ, সিন্স ফোর্সের ভ্যালু বের করতে সময় আমরা দুইটা চার্জকে কি করতেছি, প্রোডাক্ট হিসেবে ইউজ করতেছি। দ্যাটস ওয়াই আমাদের কি দেখা গেছে যে ফোর্সের ভ্যালু দোনোজন কি করতেছে, সেম এক্সার্ট করতেছে। এখন তোমাদের মাথায় একটা জিনিস আসতে পারে, সো তাহলে যার চার্জ বেশি তার এক্সট্রা কি আলাদা আছে, যে তার চার্জের ভ্যালু যে বেশি, সো হোয়াট ডাজ ইট হ্যাভ ইন or what does it have which is different from the lower value of charge? So এখন এখানের মধ্যে কাজটা কি, এই ব্যাপারটা হলো এরকম যে সাপোজ the value of force, হ্যাঁ, the value of force is like a partnership। যে তোমরা ক্রিকেট দেখো না, ক্রিকেটে এরকম মনে করো যে 50 রানের পার্টনারশিপ হয়, 100 রানের পার্টনারশিপ হয়, এরকম দেখায় না? সো এখন এখানের মধ্যে বেসিক কাজটা দেখো, তোমাদের ফার্স্টে যে কোশ্চেনের কথা বললাম যে
যার চার্জ বেশি, সো তাহলে তার মধ্যে কি এমন জিনিস এক্সট্রা আছে, তার ডিফারেন্ট ব্যাপারটা কি হবে? ডিফারেন্ট ব্যাপারটা হবে দ্য স্ট্রেংথ। ওকে, স্ট্রেংথের মধ্যে ডিফারেন্স আসবে, যে the 5 coulomb charge which has a greater amount of charge than the -2 coulomb charge, so তাহলে এখানের মধ্যে কাজটা কি? the electric field strength, যে দুইজন তো ডিফারেন্ট কি করবে, দুইটা আলাদা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জের চারপাশে কি থাকে, তার একটা রিজিয়ন অফ স্পেস থাকে, যেটাকে কি বলি আমরা, ইলেকট্রিক ফিল্ড বলি। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এই 5 কুলম্ব চার্জের চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ওকে, এই 5 কুলম্ব চার্জের চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই 2 কুলম্ব চার্জের চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। সো এখন কোন ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি হবে এন্ড কোন ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কম হবে, এইটা ডিপেন্ড করবে দ্য ভ্যালু অফ দ্য চার্জের উপর। হ্যাঁ, এটা কিভাবে আসে এই ফর্মুলা আমরা আসবো পরের যতগুলা ক্লাসে, আমরা 1 বাই 1 প্রত্যেকটা জিনিস যখন দেখবো আবার সিরিয়াল ওয়াইজ, তখন ওখানের মধ্যে ফর্মুলা কিভাবে আসতেছে ওটা বলবো। ওকে, কিন্তু তোমাদেরকে একটা জিনিস আইডিয়া দিয়ে রাখতেছি যেন তোমাদের ব্যাপারটা কনফিউজ না হয়। ওকে, সো যার চার্জ বেশি তার ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ হবে বেশি। আচ্ছা, চ্যাটে কে জানে কি বলছে? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, সো তাহলে আমরা এখানের মধ্যে শুরু করে যেটা বলতেছিলাম, সবাই তো আছো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি জিনিসটা বলতেছিলাম, যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কার বেশি হবে, যার চার্জের ভ্যালু বেশি তার ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ হবে বেশি, যার চার্জের ভ্যালু কম তার ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ হবে কম। ওকে, সো এখন তাহলে ব্যাপারটা কেমন, আমরা ক্রিকেটের পার্টনারশিপের সাথে ব্যাপারটাকে রিলেট করতে পারি। ইউ ক্যান হ্যাভ অ্যান আইডিয়া যে অ্যাকচুয়ালি আমি কি অ্যানালজিটা এখানে ইউজ করা ট্রাই করতেছি। ওকে, কি অ্যানালজিটা ইউজ করা ট্রাই করতেছি, খেয়াল করো যে সাপোজ তুমি, যে আমি দুইজনের এক্সাম্পল দেই, যে সাপোজ রায়েল আর মাহের। ওকে, আচ্ছা রায়হান বলতেছে যে ভাইয়া একটা পার্টিকেলের যদি -3 আর আরেকটা যদি +3 থাকে তাহলে কার চার্জ বেশি? দুইটা চার্জ সেম, চার্জের ম্যাগনিটিউড শুধু দেখবো, মাইনাস প্লাস দেখবো না। ঠিক আছে রায়হান, সো দুইটা চার্জ সেম। ওকে, +3 -3, তো দোনোটার চার্জের ম্যাগনিটিউড ইজ ইকুয়াল। ওকে, আচ্ছা, তো তাহলে রায়েল আর মাহের, ওকে, মনে করো রায়েল হলো সাকিব আল হাসানের ফ্যান। ওকে, রায়েল হলো সাকিব আল হাসানের ফ্যান আর আলী হাসান মাহের হলো মুশফিকের ফ্যান। ওকে, সো দুইজনের ফ্যান। ওকে, ভালো কথা। এখন আরেকজন আছে হলো মনে করো রোকেয়া। রোকেয়া এরকম ওর ইন্ডিভিজুয়াল কোনো কারোকে সাপোর্ট নাই, কিছু নাই, যে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে সে ওরকম করে সাপোর্ট করে না, কিন্তু সে শুধু চায় কি বাংলাদেশ জিতলেই হইছে। ওকে, তো তাহলে সে হলো নিউট্রাল টাইপ অফ সাপোর্টার, সে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের অ্যাচিভমেন্ট ওইসব দিকে চোখ দেয় না, সে শুধু কি দেখবে, সে শুধু দেখবে যে বাংলাদেশ জিততেছে নাকি না, আর বাংলাদেশের বেনিফিট হচ্ছে নাকি না। ওকে, সো এখন উই হ্যাভ 3 পিপল, কে কে, রায়েল, মাহের আর রোকেয়া। ওকে, নাও এখানের মধ্যে কাজটা কি, সাপোজ দিস ইজ সাকিব আল হাসান, দিস ইজ মুশফিক, সাইজ ওয়াইজ এটা মিলে যায়। ওকে, এটা মুস্তাকিম বললে আরো ভালো হইতো। আচ্ছা, তো তাহলে তো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, এখানের মধ্যে মেইন ব্যাপারটা হলো এরকম যে রায়েল উইল বি লাইক, যে বাংলাদেশ মনে করো যে সাকিব আর মুশফিকের মধ্যে 100 রানের পার্টনারশিপ হয়েছে, মনে করো সাকিব আর মুশফিকের মধ্যে 100 রানের পার্টনারশিপ হয়েছে, এর মধ্যে 70 রানস কন্ট্রিবিউট করছে হলো সাকিব, আর বাকি 30 রানস কন্ট্রিবিউট করছে হলো মুশফিক। ওকে, নাও রায়েল এন্ড মাহের উইল বি কনসার্নড লাইক, যে রায়েল বলবে যে দেখ আমার ফেভারিট প্লেয়ার বেশি রান করছে, মাহের উইল বি লাইক যে মুশফিক কম বল ফেস করছে, সো এর জন্য এরকম ওর কম রান করছে, এমন টাইপের কোন একটা আর্গুমেন্ট দেখাইতে চাবে।
তো এখন এখানের মধ্যে কাজটা কি, রোকেয়া উইল বি লাইক হোয়াট, যে সে দেখতে যাবে না যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার কে কতটুকু কন্ট্রিবিউট করলো, তার যাই আসে না, যদি এক্সট্রা রানেই, যদি মনে করে এক্সট্রা রানেই 100 রান, যে 100টা নো বল হইছে, ঠিক আছে, আর 100টা ওয়াইড দিছে, সো তাইলে পরে রোকেয়ার কাছে কিছুই যায় আসে না। হোয়াট শি উইল অনলি বি কনসার্নড অ্যাবাউট, শি উইল অনলি বি কনসার্নড অ্যাবাউট যে বাংলাদেশের নামে কত রান আসছে, বাংলাদেশ টিমের নামে 100 রান অ্যাড হইছে। সো তাহলে এখানের মধ্যে কি, এখানের মধ্যে এই দ্য মেইন ভ্যালু অফ পার্টনারশিপ, যে পার্টনারশিপের ফাইনাল কন্ট্রিবিউশনটা, টোটাল কন্ট্রিবিউশনটাকে আমরা কি বলবো, দ্য টোটাল কন্ট্রিবিউশন অফ পার্টনারশিপ ইজ লাইক ফোর্স। ওকে, যে কে বেশি কন্ট্রিবিউট করলো, কে কম কন্ট্রিবিউট করলো, কার চার্জের ভ্যালু বেশি, কার চার্জের ভ্যালু কম, দিস থিংস উইল নট ম্যাটার। ফাইনালি আমাদের দুইটা জিনিসের ভ্যালু কি হবে, সেম হবে। ওকে, সো তাহলে দ্য ভ্যালু অফ ফোর্স ইজ লাইক দ্য পার্টনারশিপ রান, যে টোটাল কত রান হয়েছে, বাংলাদেশের নামে 100 রান হয়েছে, সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ফোর্স। ওকে, ইলেকট্রিক ফোর্সের ব্যাপারটা যখন নাকি আমরা দেখবো, তাহলে ব্যাপারটা হলো এরকম যে কার চার্জের ভ্যালু বেশি, কার চার্জের ভ্যালু কম, দিস উইল হ্যাভ নো ইফেক্ট। ইভেনচুয়ালি আমাদের ওভারঅল দুইজনের ফোর্সের ভ্যালু কি হবে, সমান সমান হবে। সো তাহলে পার্টনারশিপ কি হতো, 100 রান, ভালো কথা। এখন তুমি ইন্ডিভিজুয়াল চার্জের যদি ফিল্ড স্ট্রেংথ নিয়ে চিন্তা করো, দ্য ফিল্ড স্ট্রেংথ উইল বি দ্য ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনস। ওকে, দ্য field strength of the individual charge particle will be the contribution of the partnership, যে যার চার্জের ভ্যালু বেশি তার ওই ফোর্স অত করার জন্য কন্ট্রিবিউশনটা বেশি, যার চার্জের ভ্যালু কম তার ফোর্স ওই ভ্যালুটা আসার জন্য তার কি হবে, কন্ট্রিবিউশনটা কম হবে। ব্যাপারটা কি বলতেছে খেয়াল করো, ব্যাপারটা বলতেছে এরকম যে মনে করো F equals to K divided by R square, এই জিনিসটা কনস্ট্যান্ট, যে এইগুলো মনে করো চেঞ্জ করতেছি না। ওকে, এখন একটার চার্জের ভ্যালু 10 আর একটার চার্জের ভ্যালু 2। ওকে, একটার চার্জের ভ্যালু 10 আর একটার চার্জের ভ্যালু 2। এখন ফাইনালি তো ফোর্সের ভ্যালু সেম আসলো, ভালো কথা, কিন্তু ফোর্সের ভ্যালু বেশি বাড়ানোর জন্য কে বেশি কন্ট্রিবিউট করছে, 10 কুলাম্ব অফ চার্জ বেশি কন্ট্রিবিউট করছে না ফারহান? বুঝতে পারতেছো কি বলতেছি? জি 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 ভাই। ওকে, সো তাহলে 10 into 2 করলে 20 আসে। সো তাহলে 20 বানানোর জন্য কে বেশি কন্ট্রিবিউট করছে, 10 নাকি 2? 10 বেশি কন্ট্রিবিউট করছে, সো তাহলে তার কন্ট্রিবিউশনটা হলো বেশি। সো তাহলে দিস উইল হ্যাভ এন ইফেক্ট অন দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, যেটা আমরা দেখবো পরে। ওকে, এখন মনে করো যে সেম জিনিস কে ইনটু এখানের মধ্যে 0.5 into 2 divided by R square, so এই জিনিসটা কনস্ট্যান্ট। এখন এটা 0.5 আর এটা 2, এখন 0.5 into 2 করলে কত হবে, ফাইনালি ভ্যালু আসবে 1। তো এখন এই 1 যে আমাদের ফাইনাল প্রোডাক্টের ভ্যালুটা আসলো, এখন এই 1 ভ্যালুটা আসাতে কার কন্ট্রিবিউশন বেশি, কার কন্ট্রিবিউশন কম? 2 কুলাম্বের কন্ট্রিবিউশন বেশি, হ্যাঁ, 2 কুলাম্বের চার্জের ভ্যালু বেশি, সো তাহলে তার কন্ট্রিবিউশনটা কি হবে, বেশি হবে, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি? ভাই আবার বোঝা একটু কনফিউজ হয়ে গেল। মানে হ্যাঁ, 2 কন্ট্রিবিউশন এখানে বেশি, উপরে 10 এর কন্ট্রিবিউশন বেশি। ওই তো ওখানের মধ্যে এটাই যে ইন্ডিভিজুয়াল আমরা দুইটা দুইটা করে চার্জ নিজেরা দেখবো, দুইটা করে চার্জ আমরা একসাথে নিয়ে এসে দেন দেখবো যে তাদের মধ্যে ফোর্সের ভ্যালুটা কত, আর যেই ফোর্সের ভ্যালুটাই হোক, দুজনের ফোর্সের ভ্যালু তো সেম, ফোর্সের ভ্যালু নিয়ে কোনো প্রবলেম নাই, both the values of the forces will be equal, কিন্তু কার ফোর্স বেশি, কার কন্ট্রিবিউশনটা বেশি হবে, ওই যে একটা সার্টেন ফোর্সের ভ্যালু আসলো, ওই ফোর্সের ভ্যালু ওইটা হওয়ার জন্য কন্ট্রিবিউশনটা কার বেশি, যার চার্জের ভ্যালু বেশি হবে তার কন্ট্রিবিউশনটা হবে বেশি, যার চার্জের ভ্যালু কম তার কন্ট্রিবিউশনটা কি থাকবে, কম থাকবে। বাট ইভেনচুয়ালি দুজন কি পাবে, দুজন ঠিকই সেম ফোর্সের ভ্যালু পাবে। বুঝতে পারছো ফারহান? এই জিনিসটাই বলছে। সো তাহলে মেইন ব্যাপারটা এটা যে ফোর্স আমাদের অলওয়েজ কি থাকবে, ইকুয়াল থাকবে। সো এই মিসকনসেপশনটা যেন তোমাদের না থাকে, এর জন্য আমি বলতেছিলাম যে এই কোশ্চেনটা যদি অনেকজনকে জিজ্ঞাসা করি সবাই অলমোস্ট ভুল অ্যান্সার দিবা। সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি, যে ফার্স্টে আমাদের মনে হবে কি, ফার্স্টে মনে হবে যে যার চার্জের ভ্যালু বেশি সে বেশি ফোর্স এক্সার্ট করবে, যার চার্জের ভ্যালু কম সে
কম ফোর্স এক্সার্ট করবে। ঠিক আছে, যার চার্জের ভ্যালু বেশি সে বেশি ফোর্স এক্সার্ট করবে, যার চার্জের ভ্যালু কম সে কম ফোর্স এক্সার্ট করবে, এটা মাথায় আসে। কিন্তু অ্যাকচুয়ালি দোনোজন কি করে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করে। সো তাহলে হোয়াট ডিফারেন্স ডাজ দ্য ম্যাগনিটিউড অফ চার্জেস ব্রিং টু দ্য চার্জেস? কি হ্যাঁ, তাহলে কি কে এর ভ্যালু ডিফার করবে? কে ভ্যালু তো কনস্ট্যান্ট, কে তো কনস্ট্যান্ট, কে এর কোনো চেঞ্জ নাই। তাহলে মানে এটা আর, তাহলে কি আর এর ভ্যালু ডিফারেন্স করবে, মানে ডিফার? আর তো ডিসটেন্স, এইটাও তো আমরা চাইলে সেম রাখতে পারি। আমি বলতেছি ফোর্সের ভ্যালু। ফারহান, এখানের মধ্যে খেয়াল করা, আমি যেটা বলতেছিলাম যে ফোর্সের ভ্যালু, যে তোমার একটা 10 কুলাম্বের একটা চার্জ আছে, একটা 1 কুলাম্বের একটা চার্জ আছে। এখন দুইটাই পজিটিভ, তো এখন দুইটা কি করবে, একজন আরেকজনকে রিপেল করবে, তাই না? হ্যাঁ। তো এখন কে বেশি ফোর্সে রিপেল করবে, কে কম ফোর্সে রিপেল করবে? ফারহান, জি ভাই বলো। কে বেশি ফোর্সে রিপেল করবে, কে কম ফোর্সে রিপেল করবে? রিপেল বেশি করবে ভাই ওয়ানটা। এতক্ষণ তাহলে কি বললাম? কি তার সেম? দোনোজনের রিপালসিভ ফোর্সের ভ্যালু হবে সেম। এটাই ভাই বুঝতেছি না কেন। এখানের মধ্যে দেখো যে এই ফোর্স বাই 1 কুলাম অন 10 কুলাম, এখানে ফোর্স বাই 10 কুলাম অন 1 কুলাম, তাই না? হ্যাঁ ঠিক আছে। সো এখন F ইকুয়ালস টু K Q1 Q2 বাই R স্কয়ার। এখানে মনে করো আমি ডিসটেন্স দিলাম, ডিসটেন্স হলো 1 মিটার। ওকে, আচ্ছা ওকে। সো এখন এখানের জন্য কি হবে, F K Q1 Q2 বাই R স্কয়ার। তো এখন এখানে বসাও, ভ্যালু বসাও তুমি। 8.99 ইনটু 10⁹। Q1 কত 10, Q2 কত 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার, কত আসে? 8.99 ইনটু 10⁻10, তাই না? হ্যাঁ এটাই আছে। এখন এখানের মধ্যে বসালে কি ডিফারেন্ট কিছু পাবা তুমি? না। তো তাহলে এখানের মধ্যে ফোর্সের ভ্যালু কি আসলো, সেম আসলো নাকি ডিফারেন্ট আসলো? সেম আসলো। সেম আসলো। কেন সেম আসলো? বিকজ আমরা দুইটা চার্জের প্রোডাক্ট নিচ্ছি। এই জিনিসটাই এতক্ষণ ধরে আমরা এক্সপ্লেন করছি এখানের মধ্যে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখানের মধ্যে দুইটা জি, চার্জের আমরা মাল্টিপ্লিকেশন করতেছি দেখে, হ্যাঁ এই যে দুইটা চার্জের আমরা মাল্টিপ্লিকেশন করতেছি দেখে কোন চার্জের ভ্যালু বড় কোন চার্জের ভ্যালু ছোট এটাতে যায় আসতেছে না। ঠিক আছে, বুঝছি এখন। সো এখানের মধ্যে মোহাইমিন শুনতেছো? মোহাইমিন বলো যে এইখানে এই যে দুইটা চার্জ আছে 10 কুলাম বা 1 কুলাম। এখন মনে করো আমি এটাকে মাইনাস প্লাসের থেকে মাইনাস বানায় দিলাম। ওকে, আচ্ছা ভাই একটা কোশ্চেন, এটা ওরা যদি সেম ফোর্সে যদি রিপেল করে তাহলে এক মানে 10 কুলম যেটা ওটা তো মনে কম দূরে যাবে নাকি দুইটাই বেশি দূরে যাবে? 10 কুলাম্বের ম্যাস তো আমি লিখে দেই না, ম্যাস কিছু লিখছি? ম্যাস কার বেশি বা কম? তো তাহলে ম্যাসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ তোমার কথা ঠিক আছে যে কে বেশি দূরে যাবে কে কাছে থাকবে ওটা ডিপেন্ড করবে ম্যাসের উপর, কিন্তু ম্যাসের ভ্যালু আমি দেই নাই এখানের মধ্যে। ওকে, আমি ফার্স্টে শুধু বলতে চাচ্ছি যে ফোর্সের ভ্যালুটা কি হবে ওই জিনিসটা। তো এখন মোহাইমিন বলো যে এখানের মধ্যে 10 কুলাম চার্জ আর 1 কুলাম চার্জ তাদের মধ্যে কি হবে, অ্যাট্রাকশন হবে নাকি রিপালশন হবে? অ্যাট্রাকশন হবে। অ্যাট্রাকশন হবে, ভালো কথা। কে বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করবে, 10 কুলাম চার্জ 1 কুলাম চার্জকে বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করবে নাকি 1 কুলাম চার্জ 10 কুলাম চার্জকে বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করবে? 10টা বেশি অ্যাট্রাক্ট করবে। সেম না, দুইটা ফোর্সের ভ্যালু সেম আসবে, সেম আসবে। সেমই তো। আচ্ছা এতক্ষণ ধরে কি বলছি তোমরা কি কিছু বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ জি ভাই বুঝছি তো। জি ভাই বুঝছে। এখানের মধ্যে মেইন
ব্যাপারটাই আমি শুধু একটা জিনিসই আজকের দিনের মধ্যে বুঝাইছি, একটা হলো ইলেকট্রিক ফিল্ড কি জিনিস, আর দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে যে ফোর্স কাজ করবে, নো ম্যাটার কার চার্জের ভ্যালু বেশি এন্ড নো ম্যাটার কার চার্জের ভ্যালু কম, দুইটা ফোর্সের ভ্যালুই হবে সেম। যার চার্জের ভ্যালু বেশি সে বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করবে না, ওকে? যার চার্জের ভ্যালু বেশি সে বেশি ফোর্সে রিপেল করবে না। দুইজনেরই ফোর্সের ভ্যালু কি হবে? সেম হবে, ঠিক আছে? তো এই জিনিসটাই আমি বোঝানোর ট্রাই করতেছি এতক্ষণ ধরে। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে এখনো? না আরজু? না ভাইয়া, কোনো কনফিউশন নাই। সিনথিয়া বুঝছো? ভাইয়া বুঝছি। ওকে, মুহাইমিন আর ফারহান তোমরা এটা কি করলা ক্লাসের লাস্টে আইসা? না ভাইয়া, আমি একটু ভুলে হঠাৎ করে সবকিছু বুঝছি, লাস্টে গিয়ে যে এটা কনফিউজড হয়ে গেছি। মানে কেমনে হবে রিপালশন ইকুয়াল, ঠিক আছে বুঝছি, কিন্তু কিভাবে এক ডিফারেন্ট ভ্যালু আসতেছে, তারপর কেমনে? পরে দেখছি আচ্ছা মাল্টিপ্লিকেশনের জন্য সেম। হ্যাঁ, সো তাহলে এখানের মধ্যে মেইন কাজটা কি? মুহাইমিন বলো কি বুঝলা আজকের ক্লাসে? তুমি আজকে ফার্স্ট এখন ব্রিফ দাও যে কি কি বুঝছো। এটার কারণে ক্লাস ওর দেখে এসে ঢুকতেইছে আমার। ঠিক আছে, অর্ধেকে এসে ঢুকছো, কি কি দেখলে এটা এখন বলো। ওতে কিছু দেখলাম ভাইয়া। আচ্ছা, এখানের মধ্যে একটা কাজ করো, আরজু তুমি একদম কি ফার্স্ট ভাইয়া? থেকে ছিল না? ছিলাম, বাট প্রবলেম ছিল হচ্ছে যে আমি থেকেও ছিলাম না, ফার্স্টে থেকে কিছু কিছু মিস করছি। আচ্ছা ঠিক আছে, আমার জুমে না একটু প্রবলেম হয়, পরে আস্তে 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 আবার ঠিক হয়। ওকে। সো তাহলে এখানের মধ্যে কাকে বলা যায়? লেট মি সি, রায়েল। রায়েল তোমার মাইকটা একটু অন করো। ওকে, সো রায়েল এখন বলো আজকে আমরা সারাটা ক্লাসে কি কি পড়লাম? ইলেকট্রিক ফিল্ড কি জিনিস? Electric field, a region of space around a charged particle where it can exert an electric force on other charged particles. সো একটা ইলেকট্রিক ফিল্ড কি জিনিস? একটা ইলেকট্রিক ফিল্ড হলো একটা চার্জ পার্টিকেলের চারপাশে এরকম একটা স্পেস যেখানের মধ্যে সে কি করতে পারবে? অন্য চার্জ পার্টিকেলের উপর ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করতে পারবে। ইলেকট্রিক ফোর্সটা অ্যাট্রাকটিভও হইতে পারে, রিপালসিভও হইতে পারে। এই ব্যাপারটা গেছে, ভালো কথা। এরপর আমি জিজ্ঞাসা করছি যে দুইটা চার্জ পার্টিকেল আছে, একজনের চার্জের ভ্যালু বেশি আরেকজনের চার্জের ভ্যালু কম। হ্যাঁ, একজনের চার্জের ভ্যালু বেশি আরেকজনের চার্জের ভ্যালু কম। তো এখন কে বেশি ফোর্স এক্সার্ট করবে, কে কম ফোর্স এক্সার্ট করবে? রায়েল? সেম করবে, because দুইজন সেম ফোর্স এক্সার্ট করবে অ্যাকর্ডিং টু হোয়াট? অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। সো তাহলে একটা চার্জ আরেকটা চার্জের উপর যতটুকু ফোর্স এক্সার্ট করবে, দ্যাট চার্জ উইল অলসো এক্সার্ট অ্যান ইকুয়াল রিঅ্যাকশন ফোর্স, তাই না রায়েল? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এখানের জন্য রিজনটা কি বলছে এরপর? যে আমরা ফোর্সের ফর্মুলা ফোর্সের একটা ফর্মুলা বলছি। ফোর্সের ফর্মুলা কি? F equals to K into product of the charges divided by the distance between them square. Okay, so তাহলে এখানের মধ্যে কাজটা কি? Since we are multiplying the charges, চার্জের ভ্যালু বেশি চার্জের ভ্যালু কম, ইভেন্চুয়ালি প্রোডাক্টে যায় দুইজনের ভ্যালু কি হয়ে যাবে? সেম হয়ে যাইতেছে না? ইভেন্চুয়ালি প্রোডাক্ট উইল গিভ আস দা সেম ভ্যালু অফ ফোর্স। তো তাহলে দুইটা ফোর্সের ভ্যালুই কি আসবে? সেম আসবে, তাই না? ইয়েস। এই ব্যাপারটাই তোমাদেরকে বোঝানোর পর দেন আমি বলছি কি, সো তাহলে যার চার্জের ভ্যালু বেশি, হ্যাঁ, দুজন সেম ফোর্স এক্সার্ট করলো, ভালো কথা, দুইজন সেম ফোর্স এক্সার্ট করছে। সো তাহলে যার চার্জের ভ্যালু বেশি তার তাহলে সিগনিফিকেন্সটা কি? চার্জ বেশি হয়ে লাভটা কি হয়েছে? তার চার্জ বেশি হয়ে তার কি বেশি হবে? স্ট্রেংথ বেশি হবে, তার ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা বেশি হবে। ওকে, তার ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ হবে বেশি। সো এই ব্যাপারটা আমি কি
ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বলতে হবে, মানে ফিল্ড বেশি এমনি বলা যাবে না। স্ট্রেংথের আর ফিল্ড লাইন বেশি মানে কি ফিল্ড লাইন গুলি কাছাকাছি হবে, তো তখন ওইটাকে আমরা তখন বলি স্ট্রঙ্গার ফিল্ড। যে ম্যাগনেটিক আচ্ছা। ফিল্ডের মধ্যে এটা পড়ছিল না যে দ্য ক্লোজার দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস আর দ্য স্ট্রঙ্গার ইজ দ্য ফিল্ড। স্ট্রঙ্গার দেয়ার। হ্যাঁ ভাই। তো ওই জিনিসটা বুঝতে পারছো? সো তাহলে আজকের ক্লাসে বেসিক্যালি আমাদের পড়া হয়েছে এতটুকু। এখন কারো কি কোনো কনফিউশন আছে এট দ্য এন্ড অফ দ্য ক্লাস যে এই না, অ্যানসারটা না। বলো দেখি? এখন এই যে দুইটা চার্জ পার্টিকেল আছে, একটা +10 কুলম্ব একটা +20 কুলম্ব। এখন দুইটা কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? রিপেল। রিপেল করবে। রিপেল করবে। এখন কে বেশি ফোর্সে রিপেল করবে? সেম ফোর্সে রিপেল হবে। মোহাইমিন, কে বেশি ফোর্সে রিপেল করবে? সেমই ওর কথা ভাই। সেমই হওয়ার কথা না, সেমই হয়, সেম ই, হ্যাঁ ঠিক আছে, হওয়ার কথা না। হ্যাঁ। সেম মনে হয়, সেম হওয়ার কথা, এরকম কোনো আনসার্টেনটি নাই এখানের মধ্যে, একদম অ্যাবসলিউট যে সেম হবেই হবে। ওকে জি ভাই। শিফা বলো তো ফোর্সের ভ্যালু কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? দুইটা সেম হবে ভাই, সেম হবে, সেম হবে। সেম হবে। ওকে, সো তাহলে এই ব্যাপারটাই ছিল আমাদের ক্লাসে আজকে ফার্স্টে বুঝার ব্যাপারটা। সো নতুন একটা জিনিস আমরা শিখে রাখছি অলরেডি, হোয়াট ইজ দ্যাট? No matter the magnitude of the charges, the forces they will exert on each other will be same. Okay, মুস্তাকিম? জি ভাই। জি ভাইয়া। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব, ঠিক আছে? তোমাদের একটা Okay, হোমওয়ার্ক ভাইয়া। থাকবে, সরি দাঁড়াও 1 মিনিট। ভাইয়া ভাইয়া ভাইয়া, হ্যাঁ বলো। তুমি কি এখন ফ্রি? হ্যাঁ ফ্রি 5 আছি। মিনিটের জন্য। আচ্ছা, এক্সাম প্র্যাকটিস সার্কুলার মোশনের এক্সাম প্র্যাকটিসটা সলভ করবা। ওকে, ওই এক্সাম প্র্যাকটিসের মধ্যে কতগুলা এরকম ক্যালকুলেশন আছে যেগুলাতে তোমাদের প্রবলেম ফেস করবা মোস্ট প্রবাবলি, সো তাহলে ওগুলা জিনিস আমরা সলিউশন করাবো নেক্সট ক্লাসে। ওকে, ফার্স্টে আমরা এই সার্কুলার মোশনের এই সলিউশন করাবো নেক্সট ক্লাসে, দেন ওইটা শেষে আমরা ইলেকট্রিক ফিল্ডটা শুরু করব। ওকে ওকে ভাইয়া। রায়েলকে কিছু ভাইয়া। বলবা? আমি ইনবক্সে বলতেছি, ওকে মেসেঞ্জারে বলতেছি।